বুলেটটা আমার এই যে গানের এই ডান পাশ দিয়ে ঢুকে চাইনিজ রাইফেলের বুলেট গালের ডান পাশ দিয়ে বের হয়ে যায়। ব্লিডিং বন্ধ হচ্ছিল না, কারণ আমার এই চোয়ালের এই মাংসপেশিগুলা ছিঁড়েই কিন্তু আপনার বুলেটটা বের হয়ে যায়। দিয়ে জাস্ট আমাকে প্রেসক্রিপশনটা দিয়ে ড্রেসটা চেঞ্জ করে বললো যে বাবা তুমি বের হয়ে যাও, কোথায় যাবো আমরা জানি না, বেঁচে থাকলে ট্রিটমেন্ট নিতে পারবা, আর যদি এখন পুলিশ তোমাকে অ্যারেস্ট করে বা ডিবি তোমাকে অ্যারেস্ট করে তাহলে তোমার ট্রিটমেন্টও পাবা না, ওরা তোমাকে আরো নির্যাতন করবে, তোমার শরীরের কন্ডিশন আরো বেশি খারাপ হবে। কিন্তু এই ইন্টারিম আমাদেরকে আসলে আশাহত করেছে। আমার নাম হচ্ছে ফখরুল ইসলাম ফাহাদ, আমি ছাত্রদলের একজন কর্মী। বর্তমানে ঢাকা মহানগর উত্তর ছাত্রদলের সহসভাপতি হিসেবে দায়িত্ব পালন করছি। আপনারা জানেন এই ছাত্ররা তাদের ন্যায্য যে অধিকার কোটা সংস্কারের দাবিতে এই জুলাই আন্দোলন শুরু হয়েছিল, কিন্তু এই পতিত ফ্যাসিস্ট হাসিনা সরকার প্রথম থেকে এই ছাত্রদের ন্যায্য দাবিকে তারা অস্বীকার করে আসছিল। জানেন, যখন সর্বপ্রথম বাংলা ব্লকেট কর্মসূচি ঘোষণা হয়, খুব সম্ভবত 8 জুলাই ছিল, তখন থেকেই আমাদের সক্রিয় অংশগ্রহণ ছিল এই জুলাই আন্দোলনে। আমাদের দলীয়ভাবে নির্দেশনা ছিল আমরা কোনো ব্যানার নিয়ে না যেয়ে আমাদের প্রত্যেকটা স্তরের প্রত্যেকটা ইউনিটের নেতাকর্মীদেরকে সাধারণ শিক্ষার্থীদের পাশে থাকার জন্য, যাতে করে ছাত্রলীগ যুবলীগের সন্ত্রাসীরা তাদের উপরে হামলা করলে তাদেরকে প্রতিহত করা যায়। এর বাহিরেও আমরা শুকনো খাবার, পানি নিয়ে আমরা প্রথম থেকেই আপনার এই সাধারণ শিক্ষার্থীদের পাশে ছিলাম। এর পরবর্তীতে আপনারা জানেন দীর্ঘদিন বাংলা ব্লকের কর্মসূচি ছাত্রদের এই বিভিন্ন কর্মসূচি চলার পরও যখন এই পতিত ফ্যাসিস্ট সরকার আপনার ছাত্রদের ন্যায্য দাবি মেনে নিচ্ছিল না, 14 তারিখ আপনারা দেখেছেন খুনি হাসিনা সাধারণ শিক্ষার্থীদেরকে রাজাকারের বাচ্চা বলে গালি দেয়, তখনই আপনার দেশ কিন্তু উত্তাল হয়ে ওঠে। এরই প্রেক্ষিতে আপনি দেখবেন 15 জুলাই ওবায়দুল কাদের ছাত্রলীগ যুবলীগের সন্ত্রাসীদেরকে ছাত্র জনতার উপরে হামলার নির্দেশ দেয়। হামলার নির্দেশ দেওয়ার পরে 16 জুলাই আপনারা দেখেছেন শহীদ আবু সাঈদ রংপুরে নিজের পুলিশের সামনে নিরস্ত্রভাবে উনি ছিলেন। পুলিশ বিনা উস্কানিতে একজন নিরীহ মানুষকে, আমার ভাইকে, যিনি কোটা সংস্কার আন্দোলনে রংপুরে প্রথম থেকে নেতৃত্ব দিয়ে আসছিলেন, তাকে খুন করেন। তো রংপুরে যখন শহীদ আবু সাঈদ মারা যান, এর বাহিরে আপনি যদি দেখেন চট্টগ্রামে ছাত্রদল নেতা শহীদ ওয়াসিম, উনিও এই জুলাই আন্দোলনে ছাত্রদের পক্ষে দাঁড়াতে এসে শহীদ হন। শহীদ হওয়ার পরে আপনারা যদি শহীদ ওয়াসিমের সর্বশেষ পোস্ট ফেসবুকে দেখেন, উনি শহীদ হওয়ার আগে ওনার পোস্টটা ছিল চলে আসুন 16 শহরে, এই সাধারণ ছাত্র জনতার ন্যায্য অধিকারের পক্ষে আমার প্রাণের সংগঠন, আমি এই পরিচয়ে শহীদ হব। আপনি যদি দেখেন জুলাই আন্দোলনটা 16 জুলাই যখন রংপুর, চট্টগ্রাম সহ বিভিন্ন জায়গায় আমাদের বাইরে শাহাদত বরণ করছিল, এর মধ্যে আপনার এই 18 জুলাই কমপ্লিট শাটডাউনের ঘোষণা আসলো দেশব্যাপী। আপনারা জানেন তখন ঢাকা বিশ্ববিদ্যালয়ের হলগুলা বন্ধ হয়ে গেছিল এবং সাধারণ শিক্ষার্থীদেরকে আপনার তাদের বাসা বাড়িতে হল প্রশাসন ফেরত যাওয়ার নির্দেশ দিচ্ছিল। তো এই আন্দোলনটা যখন এই জায়গায় স্থিমিত হয়ে গিয়েছিল 17 তারিখ, যখন আপনার বাংলাদেশের মানুষের মধ্যে আবার একটা নতুন করে হতাশা কাজ করলো যে আন্দোলন কি এখানেই থেমে যাবে কিনা। 18 জুলাই যখন সর্বপ্রথম কমপ্লিট শাটডাউন করলো, আপনি যদি এখনো দেখেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান তখন কমপ্লিট শাটডাউন সফল করার জন্য বাংলাদেশের পক্ষের সকল শক্তিকে কিন্তু রাজপথে নেমে আসার আহ্বান জানিয়েছিলেন। তো 18 জুলাই আপনারা দেখেন বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা ব্যাপকভাবে রাস্তায় নেমে এসেছিল এবং এই আন্দোলনটাকে নতুন করে প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা, সর্বস্তরের শিক্ষার্থীরা কিন্তু নতুন করে প্রাণ দিয়েছিলেন। আমরা ছাত্রদল কিন্তু অফিসিয়ালি কমপ্লিট শাটডাউন সফল করার লক্ষ্যে আমরা 18 জুলাই থেকে আমরা ব্যানার নিয়ে নামি। 18 জুলাই সর্বপ্রথম আমরা কাকরাইল মোড়ে কমপ্লিট শাটডাউন সফল করার লক্ষ্যে আমরা মিছিল বের করি। এরপরে আমরা ফকিরাপুল মোড়ে আমাদের ছাত্রদলের সাধারণ সম্পাদক নাসির ভাইয়ের নেতৃত্বে আমরা কমপ্লিট শাটডাউন সফল করার লক্ষ্যে দিনের দ্বিতীয় মিছিল বের করি। ওই মিছিলে পুলিশ টিয়ার শেল, রাবার বুলেট ছুড়ে আমাদের মিছিলকে ছত্রভঙ্গ করে দেয়। এর 1 থেকে 1.5 ঘন্টা পরেই আমরা এই যে কাকরাইল এবং শান্তিনগর মোড়ে বিকরণনেসা, তারপরে আপনার হাবিবুল্লাহ বাহার কলেজ, উইলস লিটল ফ্লাওয়ারের ছাত্রছাত্রীরা আপনার অবস্থান করছিল। তা আমরা এখানে আমাদের নেতাকর্মীরা একসাথে সংঘবদ্ধ হয়ে আমরা সাধারণ শিক্ষার্থীদের সাথে অবস্থান করি, যেন ছাত্রলীগ যুবলীগ আমাদের এই
ছোট ভাইদেরকে মনে করেন আপনার কোনো ধরনের আঘাত না করতে পারে। তো 18 তারিখ আমাদের দিনব্যাপী অবস্থান কর্মসূচি ছিল। এর পরবর্তীতে আপনি যদি দেখেন 19 জুলাই মানে তার পরদিন শুক্রবার কিন্তু এই দেশব্যাপী কমপ্লিট শাটডাউন সফল করার লক্ষ্যে বিএনপির প্রেস ক্লাবের সামনে অবস্থান কর্মসূচি ছিল। তো ওই কর্মসূচি শুরু হওয়ার আগে আমাদের অনেক সিনিয়র নেতৃবৃন্দকে খুনি হাসিনার পুলিশ গ্রেপ্তার করে। গ্রেপ্তার করার পরে আমরা জুমা পরবর্তী সময়ে আমরা বিজয়নগরে মানে ছাত্রদলের সেক্রেটারি নাসির ভাইয়ের নেতৃত্বে ছাত্রদল, ওখানে ছাত্রদলের নেতাকর্মী ছিল, যুবদল, শ্রমিক দল, বিএনপি সহ বিভিন্ন অঙ্গ সংগঠনের নেতাকর্মী উপস্থিত ছিল। তার মধ্যে সাধারণ ছাত্রদের উপস্থিতি ছিল, শ্রমিকদের অংশগ্রহণ ছিল, বা রিক্সা চালকদের অংশগ্রহণ ছিল। তো পুলিশ আমাদের এই অবস্থান কর্মসূচিকে বন্ডুল করে দেওয়ার জন্য এখানে টিয়ার শেল, রাবার বুলেট ছুড়ে, তো আমরা আমাদের নিজেদেরকে প্রতিহত করার জন্য আমরা ইট পাটকেল ছুটছিলাম। এর মধ্যে আপনার এই আমরা যে জায়গাটা অবস্থান করছিলাম বিজয়নগর বক্স কালভার্ট রোডে, দুই পাশের বিল্ডিং থেকে সাধারণ মানুষ আমাদের জন্য বই পেপার এগুলা মানে ফেলছিল যেন আমরা টিয়ার শেল থেকে এই পেপার দিয়ে আগুন জ্বালিয়ে নিজেদেরকে একটু নিবৃত করতে পারি। তো একটা পর্যায়ে পুলিশের সাথে আমাদের 1.5 থেকে 2 ঘন্টা এই দাওয়া পাল্টা দেওয়া চলে। পুলিশ টিয়ার শেল, রাবার বুলেট ছুটছিল, আমরা ইট পাটকেল ছুটছিলাম। তো একটা পর্যায়ে পুলিশের টিয়ার শেল এবং রাবার বুলেট শেষ হয়ে যায়। পুলিশ তার অবস্থান থেকে পিছু হটে। পুলিশ পিছু হটার পরে আমরা একটু সামনের দিকে আরেকটু আগাই আমাদের অবস্থান সংহত করার জন্য। এর মধ্যেই পুলিশ মানে তার ফোর্স আরো বেশি করে নিয়ে এসে এলো পাতাড়ি গুলি শুরু করে ওঠে। তো তখন আমরা আমাদের সেফটির জন্য, প্রতিরক্ষার জন্য আপনার এই রাস্তার মাঝখানে যে মানে স্টিলের ডিভাইডার গুলো আছে, আমরা এগুলাকে ভেঙে আমাদের ডাল হিসাবে ব্যবহার করি। তো পুলিশ তখন আপনি পরবর্তীতে কিছু ফুটেজ আমাদের কাছে আসছে, পুলিশ যখন গুলি করছিল আমরাও তখন ইট পাটকেল মারছিলাম। এখানে যতগুলো মানুষ ছিল আমি আসলে কারো মধ্যে মৃত্যু ভয়টা দেখি নাই। তো পুলিশ মানে গুলি ছোড়ার কিছুক্ষণের মধ্যে আমার সামনে দেখলাম যে আমার এক ভাই মানে ঢুলে পড়ে গেছে, ওনার মাথার খুলি বের হয়ে গেছে গুলি। তো এই স্পটে আমাদের সাথে আমাদের 2জন ভাই শাহাদাত বরণ করেন। এর কিছুক্ষণের মধ্যেই আমি নিজেও গুলিবিদ্ধ হই। গুলিবিদ্ধ হওয়ার পরে আমি 1 থেকে 2 মিনিটের মতো মানে কম বেশি হতে পারে আমি মানে সেন্সলেস হয়ে যাই এর মধ্যে। তো আমার সাথে আমার বন্ধু হাসান সহ আমাদের এই যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইব্রাহিম ভাই ছিল, নাসির ভাই ছিল, ওনারা আমাকে ইসলামী ব্যাংক নয়াপল্টন যে ইসলামী ব্যাংক হাসপাতাল, ওই হাসপাতালে পাঠায়। পাঠানোর পরে ডাক্তার আমার সিচুয়েশন দেখে উনি আমাকে এখানে মানে ট্রিটমেন্ট দিতে রাজি হচ্ছিলেন না। আমার সাথে যারা ছিলেন উনি বললো যে এই রোগীকে বাঁচানোর সম্ভাবনা 20%, আপনারা দ্রুত ওনাকে আইসিইউ শিফট করেন, আমাদের এখানে ট্রিটমেন্ট দেওয়া পসিবল না, ঢাকা মেডিকেল নিয়ে। এর মধ্যে ইসলামী ব্যাংক হাসপাতাল নয়াপল্টন যেটা, এটার বাইরেরও খুব বাজে অবস্থা। পুলিশ মানে দুই পাশ থেকে টিয়ার শেল, রাবার বুলেট মারতেছে, মানে খুব বিভীষিকাময় পরিস্থিতি। তো আপনারা জানেন তখন মানে তৎকালীন সময়ে ঢাকা মেডিকেলে আন্দোলনে আহত যারা ছিলেন বা এর বাহিরেও বিভিন্ন হাসপাতালে আইন শৃঙ্খলা বাহিনী আন্দোলনে আহত শিক্ষার্থী, সাধারণ মানুষদেরকে কিন্তু আপনার চিকিৎসা নিতে বিভিন্ন ধরনের প্রতিবন্ধকতা তৈরি করছিল। তো আমার সিচুয়েশন অনুযায়ী আমার সাথে যারা ছিলেন ওনারা আমাকে ঢাকা মেডিকেল না নিয়ে যে শান্তিনগর যে অরোরা হাসপাতাল, ওইখানে নিয়ে আসেন। তো অরোরা হাসপাতালের সামনেও তখন যুদ্ধক্ষেত্র, পুলিশের সাথে মানুষের দাওয়া পাল্টা দেওয়া চলতেছে, আমাকে অ্যাম্বুলেন্সে করে নিয়ে আসছে। তো ওইখানে নিয়ে আসার পর ওরা ডাক্তার মানে আমার সিচুয়েশন দেখে ওনারাও কনফিউজ ছিলেন যে আমি আদৌ বাঁচবো কিনা, কারণ বুলেটটা আমার এই যে গানের এই ডান পাশ দিয়ে ঢুকে, চাইনিজ রাইফেলের বুলেট গালের ডান পাশ দিয়ে বের হয়ে যায়। তো আমি সেন্সলেস অবস্থা ছিলাম, আমার গাড়ে আপনার ইন্টারনাল ব্লিডিং হয়ে গাড় প্রচুর ফুলে যায়, এবং আমার মুখ দিয়ে আপনি এই ওই সময়কার আমার কিছু ছবি আছে হাসপাতালে, আপনি দেখেন আমার মুখের দুই পাশ দিয়ে লালা বের হয়ে যায়। মানে আমি বাঁচবো, ডাক্তারও মানে আমার বাঁচার আশা ছেড়ে দিয়েছিল। পরবর্তীতে ওনারা আল্লাহর উপরে তাওয়াক্কুল করে আমাকে আইসিইউতে শিফট করেন। আইসিইউতে শিফট করার পরে প্রায় আইসিইউতে আমি 2 দিনের মতো ছিলাম। 6-7 ঘন্টা পরে আমার পরিস্থিতি কিছুটা স্টেবল হয় আর কি, আমার মানে সেন্স আসে। তো এই সেন্স আসার মধ্যে 6-7 ঘন্টার মধ্যে ওনারা আইসিইউর মধ্যে আমাকে আধা ঘন্টা, আমার ব্যান্ডেজ করার আধা ঘন্টা পরে দেখা যাচ্ছে যে আমার পুরা শরীর মানে আপনার এই রক্তে বেসে যাচ্ছে, আমার রক্ত মানে ব্লিডিং বন্ধ হচ্ছিল না, কারণ আমার এই চোয়ালের এই মাংসপেশিগুলা ছিঁড়েই কিন্তু আপনার বুলেটটা বের হয়ে যায়, এবং গাঢ় তখন আপনার গাড় দিয়ে বুলেটটা ঢুকে ওইখানে প্রচুর ব্লিডিং হচ্ছিল। ডাক্তার আধা ঘন্টা পর পর ব্যান্ডেজ চেঞ্জ করতেছে, আধা ঘন্টা পর পর আবার মনে করেন পুরা শরীর আপনার রক্ত বেসে যাচ্ছে। তো এর মধ্যে 6-7 ঘন্টা পর ডাক্তার আমাকে অপারেশন থিয়েটার নিয়ে যায়, ডাক্তার মাহফুজ ভাই আমার অপারেশন করেন, আমার সেলাইগুলা করেন, করার পরে উনি আবার আমাকে আইসিইউতে শিফট করেন। তো
তো 2 দিন পরে মোটামুটি আমার পরিস্থিতি মানে একটু উন্নতি হয়, পরে ডাক্তার আমাকে কেবিনে শিফট করে। সবচেয়ে মানে এই হাসপাতালে থাকা অবস্থায় আপনার সবচেয়ে দুঃখজনক যে ব্যাপারটা, আমি হাসপাতালে ভর্তি হই 19 জুলাই, শুক্রবার, গুলিবিদ্ধ হওয়ার পরে। বুধবার রাত 10টায় আনুমানিক ডিবি আমাদের হাসপাতালের নিচে আসে, মানে আমার খোঁজার জন্য। হাসপাতালের রিসিপশন থেকে আপনার ডাক্তারকে ফোন করে। ফোন করার পরে ডাক্তার যিনি ছিলেন মাহফুজ ভাই, উনি আমাকে দ্রুত বলে যে, বাবা তুমি দ্রুত ড্রেস চেঞ্জ করো, হাসপাতালে ডিবি আসছে, তোমাদেরকে অ্যারেস্ট করবে, বুঝতেছি, যদি বাঁচতে চাও দ্রুত ড্রেস চেঞ্জ করো, চেঞ্জ করে মানে এখান থেকে বের হও। তো উনি আমাকে তখন হাসপাতালের যত পেপারস ডকুমেন্ট ছিল সবগুলা রেখে দিয়ে জাস্ট আমাকে প্রেসক্রিপশনটা দিয়ে ড্রেসটা চেঞ্জ করে বললো যে, বাবা তুমি বের হয়ে যাও, কোথায় যাবো আমরা জানি না, এই বেঁচে থাকলে ট্রিটমেন্ট নিতে পারবা, আর যদি এখন ওই পুলিশ তোমাকে অ্যারেস্ট করে বা ডিবি তোমাকে অ্যারেস্ট করে তাহলে তোমার ট্রিটমেন্টও পাবা না, ওরা তোমাকে আরো নির্যাতন করবে, তোমার শরীরের কন্ডিশন আরো বেশি খারাপ হয়ে যাবে। তো আমার মাথাও তখন কাজ করতেছিল না যে কি করবো, ওই একটা মানে তৎকালীন মানে যে সিচুয়েশন ছিল, আমার বাসাটাও মনে করেন এর আগে ডিবি আমাকে খুঁজে গেছে, বাসাটাও আমার জন্য সেফ না। পরবর্তীতে আমি আমার সাথে যারা ছিলেন ওরা আমাকে নিয়ে এসে একটা সিএনজিতে উঠিয়ে দেয়। সিএনজিতে ওঠার পরে সাদা পোশাকে একজন মানে অপরিচিত মানে আইন শৃঙ্খলা বাহিনীর সদস্য হবে আমাকে বলতেছে, আপনার নাম ফখরুল কিনা? আমি বলছিলাম যে না, কেন? বলছে যে না বলেন। আমি বলছি যে না, আমার নাম ফখরুল না। সিএনজি ওরা যিনি ছিলেন বললাম যে মামা আপনি চলেন। তো আমি বের হয়ে যাই। বের হওয়ার পরে মৎস্য ভবনে যখন আমি আসি, আমার সামনের 2টা সিএনজি কিন্তু যৌথ বাহিনীর চেক করছিল, ওরা চেক করছিল। কিন্তু আল্লাহর মানে অলৌকিক মানে আল্লাহর রহমত ছিল বিদায় মনে করেন আমার সিএনজিটা ওনারা কোনো কারণে চেক করে নাই। চেক করলে তো আমার কাছে কোনো উত্তর ছিল না। আমার গালে ব্যান্ডেজ, ঘাড়ে ব্যান্ডেজ, মানে এই অবস্থায় আমি ছিলাম। তো আমি হাসপাতাল থেকে বের হওয়ার 10 মিনিট পরে আবার ওই হাসপাতাল পুরোটা পুলিশ ঘিরে ফেলে আমাকে অ্যারেস্ট করার জন্য। যাক, আমি এর মধ্যে বের হয়ে আসছি। পরবর্তীতে আমার ওই মামার বাসায় মিতালি রোডে আমি 7 দিন অবস্থান করি। ওইখানেও মানে কোনো ট্রিটমেন্ট পাচ্ছিলাম না, জাস্ট মেডিসিনগুলো নিচ্ছি, অ্যান্টিবায়োটিকগুলো নিচ্ছি। আহ, এই আমার মানে ওই 7 দিন দেখা যায় একটা রুমের মধ্যেই মানে আমার বন্দি জীবন, ওইখানে খাওয়া, ওইখানে গোসল, খাওয়া, সবকিছু। এর মধ্যে আপনি যদি দেখেন মোহাম্মদপুর ধানমন্ডিতেও কিন্তু তখন খুব বাজে অবস্থা। একটু পর পর হেলিকপ্টার টহল দিচ্ছিল, পুলিশের গাড়ি টহল দিচ্ছিল, বা বিভিন্ন বাসা বাড়িতে আপনার এই যৌথ বাহিনী, আইন শৃঙ্খলা বাহিনী অভিযান চালিয়ে এই ছাত্র জনতার যে আন্দোলন ছিল, এই আন্দোলনে অংশগ্রহণকারী অনেককেই কিন্তু আপনার গ্রেপ্তার করেছিল। যাই হোক, 7 দিন পরে আমি আমার এই ঘাড়ের এবং গালের যে সেলাই ছিল ওই সেলাইটা আমি হাসপাতাল যেয়ে কাটি। কাটার পরে তখন আমি আর পরবর্তীতে ওনাদের বাসায় আবার ব্যাক যাওয়াটা আমি নিরাপদ মনে করি নাই। আমি আমার বোনের বাসায় অবস্থান করি 5ই আগস্ট পর্যন্ত। তারপর তো আপনারা জানেন 5ই আগস্ট ছাত্র জনতার ব্যাপক আত্মত্যাগ এবং প্রতিরোধের মুখে পৃথিবীর ইতিহাসের সর্বনিকৃষ্ট স্বৈরশাসক খুনি হাসিনা বিদায় নেন। বাংলাদেশের মানুষের মধ্যে একটা স্বস্তি নেমে আসে। আপনি যখন দেখলেন আপনি নিজেও আহত আহত অবস্থায় তখন শেখ হাসিনা পলায়ন কিংবা ক্ষমতাচ্যুত হয়ে চলে গেল, তো সেই সময়ের অনুভূতি কেমন ছিল? সেই সময়ের অনুভূতিটা যদি আপনি বলেন, আমি গুলিবিদ্ধ হওয়ার পর আমি 5ই আগস্ট পর্যন্ত এর মধ্যে কিন্তু আমি আর গোসল করি নাই। আমার ওই যে সেলাইগুলাও শুকায় নাই, যার জন্য আমার গোসল করা নিষেধ ছিল। 5 তারিখ যখন মানে আমরা টিভি স্ক্রলে দেখলাম খুনি হাসিনা পালিয়ে গেছেন ভারতে, তখন আসলে আমার 2 চোখ বেয়ে মনে করেন দ্বারা মনে করেন পানি নামতেছে। আমি সাথে সাথে গোসল করে নিলাম, গোসল করে অজু করলাম। আমি সর্বপ্রথম যে কাজটা করছি, আল্লাহর কাছে 2 রাকাত মানে আপনার শুকরিয়া নামাজ আদায় করলাম। কারণ এই এই স্বৈর শাসক তো আপনার 15.5 বছর বাংলাদেশের মানুষের উপর জগদ্দল পাথরের ন্যায় আপনার মানে চেপে বসেছিল। মানুষের যে ভোটাধিকার ছিল না, বাক স্বাধীনতা ছিল না, তারপরে এই যে শেয়ার বাজার থেকে লুটপাট, বা বিভিন্ন মেগা প্রজেক্টের নামে দেশ থেকে লুটপাট, আমরা বিভিন্ন হাসিনা সরকারের বিভিন্ন এমপি মন্ত্রীদের এখন তখনও শুনেছেন, এখন দেখতেছেন দেশের বাইরে বিপুল পরিমাণ অর্থ পাচার। মানে মানুষ অতিষ্ঠ হয়ে উঠছিল, মানুষ মুক্তি পেতে চেয়েছিল। তো আল্লাহর অশেষ সহমতে ছাত্র জনতার ব্যাপক আত্মত্যাগের বিনিময়ে আমাদের ভাইদের যারা এই জুলাই আন্দোলনে শহীদ হয়েছেন তাদের জীবনদানের মাধ্যমে উনি হাসিনা মানে পালিয়ে গেছেন। এটাই আসলে তখন মানে সবচেয়ে বড় স্বস্তির খবর ছিল। আপনারা কি প্রত্যাশা করেছিলেন তারপরে ইন্ডিয়ান সরকারের কাছে, আর কি পেয়েছেন? দেখেন, আমরা তো আসলে মানে বাংলাদেশের যে যে সকল ভাইয়েরা বোনেরা আপনি দেখেন, এই আন্দোলন কিন্তু কোনো একক গোষ্ঠীর ছিল না। ঢাকা বিশ্ববিদ্যালয়ের হলগুলো যখন বন্ধ হয়ে যায়, আমি তাই আমার একটু আগে আমি বলেছি, মানুষ কিন্তু তখন একটু আশাহত হয়েছিল
যে এই আন্দোলন কি এখানে থেমে যাবে কিনা। কিন্তু আপনি দেখেন তখন কিন্তু প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা ব্যাপকভাবে কিন্তু মানে দাঁড়িয়ে গিয়েছিল এই আন্দোলনটাকে আবার নতুন করে একটা মানে প্রাণের সঞ্চার ঘটিয়েছেন। এর বাইরে যদি দেখেন এই জুলাই আন্দোলনে গার্মেন্টস শ্রমিকদের অংশগ্রহণ ছিল, রিক্সা চালকদের অংশগ্রহণ ছিল, মাদ্রাসার ছাত্রদের মানে অংশগ্রহণ ছিল, ফুটপাতে আমার যে ভাইটা হকার ছিলেন ওনার অংশগ্রহণ ছিল। এবং আমার গ্রামের বাড়ি কুমিল্লা, আমার বাড়ির পাশে এই জুলাই আন্দোলনে একজন মহিষু প্রহরী মারা গেছেন। আসলে মানে সকল শ্রেণী পেশার মানুষের কিন্তু এই জুলাই গণ অভ্যুত্থানে অংশগ্রহণ ছিল। তা আমরা যে স্বপ্নটা দেখেছিলাম বা মানুষ যে স্বপ্ন নিয়ে জীবন দিয়েছিলেন একটা নতুন করে বৈষম্যহীন বাংলাদেশ গড়ার লক্ষ্যে, কিন্তু এই ইন্টারিম আমাদেরকে আসলে আশাহত করেছে। আমরা যে বৈষম্যহীন বাংলাদেশ গড়ার স্বপ্ন দেখেছিলাম আমার কাছে মনে হয় না আমরা বৈষম্যহীন বাংলাদেশ গড়তে পেরেছি বা আমরা বৈষম্যহীন বাংলাদেশ গড়ার পথে আছি। আপনি যদি দেখেন এই জুলাই আগস্ট গণ অভ্যুত্থানে আমাদের যে সকল ভাইরা শহীদ হয়েছেন এবং যে সকল ভাইরা চক্ষুহানি ঘটেছে, অঙ্গহানি ঘটেছে, তাদের খুনি যারা ছিলেন, তাদের খুনি কারা ছিলেন আমরা কিন্তু প্রকাশ্যে দেখেছি। ওবায়দুল কাদের ছাত্রলীগ যুবলীগকে ছাত্র জনতার উপরে আক্রমণ করতে কিন্তু নির্দেশ দিয়েছিলেন। আমাদের বাইরা ছাত্রলীগ যুবলীগের সন্ত্রাসীদের হাতে শহীদ হয়েছিলেন, আহত হয়েছিলেন। আইন শৃঙ্খলা বাহিনীর যে সকল সদস্য ছিলেন, খুনি হাসিনার পাঁচাটা দালাল, তাদের হাতে তারা আপনার এই শহীদ হয়েছিলেন, আহত হয়েছিলেন। কিন্তু আপনি গণ অভ্যুত্থান পরবর্তী সময় দেখেন খুব অল্প সংখ্যক, এদের মধ্যে খুব অল্প সংখ্যক, এটা আপনি যদি হিসাব করেন মানে 2-4% বেশি হবে না, যারা জুলাই শহীদদের হত্যাকারী হিসেবে ছিলেন তাদেরকে আইনের আওতায় আনছে। কিন্তু এর বাহিরে ব্যাপক একটা অংশ কিন্তু আপনার এখনো কিন্তু আপনার আইন শৃঙ্খলা বাহিনীর আওতায় আনে নাই বা আইনের আওতায় তাদেরকে আনা হয় নাই। কি কারণে আনা হয় নাই এটা একমাত্র ইন্টারিমে বলতে পারবে। এর বাইরে আপনি যদি দেখেন এই হাসিনার যে আমলাতন্ত্র, হাসিনাকে মানে দীর্ঘ 15.5 বছর ফ্যাসিবাদ কায়েমে আপনার সহযোগিতা করেছে, আমরা কিন্তু এই হাসিনার পাঁচাটা আমলাদের অপসারণ কিন্তু এখন পর্যন্ত দেখে নেই। তারা কিন্তু সবাই এখনো বহাল তবিয়তে আছে। এবং আইন শৃঙ্খলা বাহিনীর যে সকল সদস্য অতীতে গুমের সাথে, খুনের সাথে এবং জুলাই আন্দোলনে খুনের সাথে জড়িত ছিল তাদের কিন্তু অপসারণ করার কথা ছিল, আইনের আওতায় আনার কথা ছিল, বিচারের আওতায় আনার কথা ছিল। কিন্তু তাদেরকে আমরা মানে অধিকাংশকে কিন্তু আমরা এখনো বহাল তবিয়তে দেখি, যেটা আসলে জুলাইয়ে একজন সক্রিয় অংশগ্রহণকারী হিসাবে বাংলাদেশের পক্ষের একজন নাগরিক হিসাবে আমাদেরকে ব্যথিত করে। আমরা একটা নতুন বাংলাদেশ চেয়েছিলাম, কিন্তু আমাদেরকে মানে এই ড্রিম আশাহত করেছে।